নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত কুয়াশায় ঢাকা মুখ। গল্পটি নেওয়া হয়েছে লেখকের রহস্য 10 এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, কুয়াশায় ঢাকা মুখ। পারিজাত বক্সী সবে দরজার বাইরে পা দিয়েছেন, এমন সময় ফোনের শব্দ। বাবা, এ সময় আবার কে ফোন করল? অবশ্য পারিজাত বক্সীর কাছে ফোন করার কোনো সময় অসময় নেই, থাকতে পারাটাও খুব একটা উচিত নয়, কারণ মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না। রিসিভারটা কানের কাছে নিয়ে যেতেই একটা বাজখাই কণ্ঠ শুনতে পেলেন তিনি। হ্যালো, পারিজাত বাবু আছেন? চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠ কানের ভেতর দিয়ে মর্মে যেতে খুব একটা দেরি হলো না। পারিজাত বক্সী মোলায়েম স্বরে বললেন, আগে আছি এবং কথা বলছি, বলুন। তা কোথায় থাকেন মশাই? আধ ঘন্টা ধরে ফোন বেজে যাচ্ছে, কোনো বার্তাই নেই। যার কণ্ঠ, তিনি ভবানীপুর থানার অফিসার ইনচার্জ মহিম রুদ্র। এমন সার্থক পদবীর লোক সচরাচর খুব একটা দেখা যায় না। প্রশ্নটা এড়িয়ে পারিজাত বক্সী বললেন, আহা, কি ব্যাপারটা বলুন না। তা ব্যাপার তো খুব গুরুতর, বলি আসতে পারবেন নাকি একবার? পারবো, কিন্তু একটু দেরি হবে। দেরি? তা কত দেরি? একবার ওই ফরেন্সিক ডিপার্টমেন্টে যাব, অসিতবাবু তলব করেছেন। তা কতক্ষণ লাগবে সেটা এখনই আমি আপনাকে বলতে পারছি না। তা মশাই, আপনার যতক্ষণই লাগুক, আমি কিন্তু অপেক্ষায় থাকবো বলে দিলুম। আপনি অবশ্যই আসবেন কিন্তু। পারিজাত বক্সী জানেন, ফোনে মহিম রুদ্র এর থেকে একটা বেশি কথাও বলবেন না। কেসের সম্বন্ধে তিনি সামনাসামনি ছাড়া কোনো কথা বলেন না। ফোন নামিয়ে রেখে পারিজাত বক্সী বেরিয়ে পড়লেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে বক্সী ছাড়া পেলেন 12টা নাগাদ। সেখান থেকে সোজা ভবানীপুর থানা। ঢুকতেই কল্যাণ সোমের সাথে দেখা হলো। চালের চোরাকারবারিদের নিয়ে তিনি বেজায় ব্যস্ত। কল্যাণ সোম মহিম রুদ্রের সহকারী, কিন্তু স্বভাবে একেবারে বিপরীত। পারিজাত বক্সীকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, যান স্যার, আপনার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছেন। একেবারে ভেতরের ঘরে গিয়ে তিনি দেখলেন মহিম রুদ্র অস্থিরভাবে পায়চারি করছেন। হাত দুটোকে কোমরের কাছে রেখে গভীর চিন্তায় তিনি মগ্ন। আমি এসে গেছি মিস্টার রুদ্র। বলার অপেক্ষা না করেই পারিজাত বক্সী নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। আমাকে একেবারে উদ্ধার করেছে বলে মহিম রুদ্র নিজেকে সামলে নিলেন। গলার স্বর একেবারে খাদে নামিয়ে বললেন, একেবারে বেলা কাবার করে দিয়ে এলো আবার। বক্সী কোনো উত্তর দিলেন না। মহিম রুদ্র নিজের চেয়ারে বসলেন। সামনের টেবিলের ওপর দুটো হাত রেখে বললেন, নম নম করে আর 3টে বছর কাটিয়ে দিতে পারলে না বাঁচি মশাই। এই আমার আর এক্সটেনশনের কোনো দরকার নেই। কেন হঠাৎ কি হলো? আরে কি হলো না তাই একবার জিজ্ঞাসা করো। রায় বাহাদুর অতুল সিংয়ের মেয়ে মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট বলছে বিষক্রিয়ায় মৃত্যু, কিন্তু বিষটা যে কোথা থেকে এলো, কে দিল, কিছুই টাইম বোঝা যাচ্ছে না। তা মেয়েটার বয়স কত? ওই বছর 12 হবে। ও আচ্ছা, তাহলে তো ওই ব্যর্থ প্রেমের প্রসঙ্গটা অনায়াসেই বাদ দেওয়া যায়। তবুও
আজকালকার ছেলে মেয়ে বলে কটা, কিন্তু এই মেয়েটা খুবই খিঁচিবি। সেরকম কিছু বলে খুব একটা মনে হচ্ছে না। এই গত পরশু সবে ঘটনাটা ঘটেছে। এর মধ্যে সহকারী কমিশনারের তিনবার ফোন এসে গেছে। এই আমাদের কমিশনারের সাথে অতুল সিংয়ের আবার খুব দরম মহরম। আচ্ছা, ঝামেলায় পড়া গেল বাবা। তা কেসটা একটু গোড়া থেকে আমাকে বলুন তো। পারিজাত বক্সী চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। মহিম রুদ্র র্যাক থেকে একটা ফাইল পেরে নিয়ে সেটাতে চোখ বলিয়ে বলতে শুরু করলেন। অতুল সিংয়ের বাড়ি হলো টার্স রোডে। এক সময় অগ্রপতি ছিলেন, লোকে বলে মাইকা কিং। নিজেই সবটা দেখাশোনা করতেন। একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি বিদেশে স্কেটিং করতে গিয়ে বরফ ফেটে বেচারা মারা গেল। সেই শোকে 1 মাসের মধ্যেই অতুল সিংয়ের স্ত্রীও মারা গেলেন। অতুল সিংহ বাটে পঙ্গু হলেন। কারবার এক গুজরাটিকে বিক্রি করে বাড়িতেই বসে রইলেন। সম্বল মাত্র ওই মেয়েটিকে দেখবার জন্য নবদ্বীপ থেকে দূর সম্পর্কের এক বোনকে নিয়ে এলেন। বিধবা কোনো এক বোন। আচ্ছা, একটা কথা, মেয়েটা লেখাপড়া করতো না? না, স্কুলে যেত না। বাড়িতে কোনো এক দিদিমণি নাকি পড়িয়ে যেত। তারপর রোজ সকালে অতুল সিংহ 2 পায়ে বাঘের চর্বি মাখতেন বাতের জন্য। সেই সময় তার মেয়ে তার কাছেই বসে থাকত। সেই দিন মেয়েকে দেখতে পেলেন না। বোনকে ডাকলেন, জিজ্ঞেস করলেন মলি কোথায়। বোন বললেন ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। অতুল সিংহ দেওয়াল ঘড়ির দিকে দেখলে 9টা বেজে গেছে। চেয়ারের পাশ থেকে মোটা লাঠিটা তুলে নিয়ে বোনকে সাথে করে নিয়ে মেয়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালে। দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়ে মেয়েকে তোলার চেষ্টা করলেন, কিন্তু কোনো সাড়া নেই। নিহার মলির পাশের ঘরেই শুতো। 2 ঘরের মধ্যে যাওয়া আসার জন্য একটা দরজা আছে। অতুল সিংহ সেই দরজা দিয়ে মেয়ের ঘরে এসে দাঁড়ালেন। মলি বিছানায় শুয়ে আছে। তার শোয়ার ভঙ্গিটা অতুল সিংহের খুব একটা ভালো লাগলো না। তিনি মেয়ের কাছে এসে একটু ঝুঁকেই চিৎকার করে উঠলেন, ডাক্তার এলো। পাড়ানি ডাক্তার জানিয়ে দিল মলি আর বেঁচে নেই। তারপর থানায় খবর এলো। আমরা গেলাম, আমাদের করণীয় সব কিছুই করলাম। পারিজাত বক্সী তাকে বাধা দিয়ে প্রশ্ন করলেন, তবে এখন প্রশ্ন হচ্ছে, অতুল সিংহের বাড়িতে কে কে থাকেন? ওই তো অতুল সিংহের মেয়ে মলি, বোন নিহার। বাইরের লোক বলতে ওই একজন রান্নার লোক, একজন আর ওই একজন ড্রাইভার বেটা আবার নেপালি, নাম জং বাহাদুর। সে যদিও আউট হাউসে থাকে। তা পোস্টমর্টম রিপোর্টটা একবার দেখতে পারি? এই তো ফাইলেই আছে বলে মহিমরুদ্র গোটা ফাইলটা পারিজাত বক্সীর দিকে এগিয়ে দিলেন। বক্সী মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। শুধু পোস্টমর্টেম রিপোর্ট নয়, সকলে জবানবন্দিও ওখানে আছে। এই সময় মহিম বেরিয়ে গেলেন। ওপরেই তার কোয়ার্টার, সেখানে উঠে গেলেন। একটু পরে যখন নেমে এলেন, তখন পারিজাত বক্সীর ফাইল পড়া শেষ। তিনি 2 হাত কপালে চেপে চুপচাপ বসে আছেন। মহিমরুদ্রের পেছনে হাতে ট্রে নিয়ে একজন চাকর ঘরে ঢুকল। ট্রের ওপর প্লেটে লুচি আর আলুর তরকারি, আর তার সাথে ধুমায়মান চায়ের কাপ।
পায়ের আওয়াজে পারিজাত পক্ষী মুখ তুলে দেখলেন। দেখেই বললেন, আরে কি মুশকিল, অসময়ে সব কি করছেন? মহিমরুদ্র হাসলেন। আমাদের আবার সময় অসময়? নিন নিন, গোসা না করে মুখে তুলে দিন চটপট। খেতে খেতেই পারিজাত বক্সী প্রশ্ন করলেন, আচ্ছা বলছি, এই মেয়েই তো অতুল সিংহের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী, তাই তো? মহিম ঘাড় নাড়লেন। সব হত্যাকাণ্ডের পেছনেই একটা না একটা মোটিভ থাকে। তা এক্ষেত্রে মলির মৃত্যু হলে কে লাভবান হবে? মানে মানেটা খুবই পরিষ্কার। মলি যদি না থাকে তাহলে অতুল সিংহের সম্পত্তি কার পাওয়ার সম্ভাবনা? কথা শুনে মহিমরুদ্র হাসলেন। সেই দিকটা যে ভাবিনি তা আপনি মনে করবেন না। খোঁজ খবর নিয়ে জানলাম অতুল সিংহের এক ভাইপো সব সম্পত্তি নাকি পেতে পারে, কিন্তু সে থাকে নাকি পাটনায়, কী সব ব্যবসা ট্যাবসা করে। আজ প্রায় বছর 2 হলো এদিকে খুব একটা আসেনি। ঠিক আছে। খাওয়া শেষ করে পারিজাত বক্সী উঠে দাঁড়ালেন। আজ বিকেলের দিকে একবার ওই অতুল সিংহের সাথে দেখা করতে চাই। তা সুবিধা হবে কি? মহিমরুদ্র বললেন। আলবাত হবে। কখন যাবেন একবার খালি বলুন। ওই তো ধরুন না 5টা 5:30। বেশ বেশ, আপনি তাহলে একটা কাজ করুন, 4:30 নাগাদ এখানে চলে আসুন, একসাথে যাওয়া যাবে এখন। আমি সব কথা জানিয়ে দিয়েছি। আমার হুকুম ছাড়া ও বাড়ির কেউ শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। বক্সী এরপর চলে এলেন। খাওয়া দাওয়ার পর নিচের লাইব্রেরিতে বসে টক্সিন সম্পর্কে মোটা মোটা গোটাচারে বইয়ের পাতা উল্টালেন। গোটা তিনি ফোনও করলেন। যখন ভবানীপুর থানায় পৌঁছালেন তখন কাঁটায় কাঁটায় 4:30। মহিমরুদ্র তার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। পারিজাত এসে মোটরে উঠলেন। মোটর যখন সিংহ লজের সামনে এসে থামল তখন প্রায় 5টা। সাদা রঙের আধুনিক ডিজাইনের বাড়ি, সামনে ফুলের বাগান আর বড় একটা লোহার গেট। মোটর গেট পার করে ভেতরে গিয়ে ঢুকল। কলিং বেল টিপতেই একটা মোটা লোক বাইরে এসে দাঁড়ালো। মহিমরুদ্রকে দেখেই তার মুখ শুকিয়ে গেল। বোঝা গেল এর আগের চেরায় তাকে নির্ঘাত জেরবার হতে হয়েছিল। এই বলছি, তোমার বাবু আছেন? হ্যাঁ আছি তো। বেশ, ওনাকে খবর দাও, আমরা একটু দেখা করতে চাই। চাকর ভেতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এলো। কথা আসুন। চাকরের পিছন পিছন গিয়ে ওরা দুজনে বসবার ঘরে এসে উপস্থিত হলো। মেঝের ওপর দামি কার্পেট, বৃহৎ আকারের সোফা সেট। ঘরের আসবাবে শুধুমাত্র গৃহস্বামীর সামাজিক অবস্থাই নয়, তার রুচিরও নিদর্শন পাওয়া যাচ্ছে। একটু পরেই অতুল সিংহ ঘরে ঢুকলেন। মাথায় কাঁচা পাকা মেলানো চুল, চোখে হাই পাওয়ারের চশমা আর হাতে লাঠি। মুখ দেখে মনে হলো ভদ্রলোক যেন একেবারে বিধ্বস্ত হয়ে গেছেন। মহিমরুদ্র পারিজাত বক্সীর পরিচয় দিতেই অতুল সিংহ এসে পারিজাতের হাত দুটো জড়িয়ে ধরলেন। আপনার কথা খুব শুনেছি মশাই। আপনি আপনি আমার মেয়ের মৃত্যুর ব্যাপারটা যদি ফুলের মতো মেয়েটা আমার, তার এমন সর্বনাশ যে কে করলো, মেয়েকে যে কোনোভাবেই আমি আর ফিরে পাবো না তা জানি, কিন্তু কিন্তু তবুও আমি যেন তেন প্রকারের আততায়ী কে সেটা জানতে চাই।
অতুল সিংহ যে খুব উত্তেজিত হয়ে পড়েছেন সেটা তার কথাতেই বোঝা গেল। পারিজাত বক্সী চাপা অথচ বেশ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার ঠিক কাকে সন্দেহ হয়? আমার আমার আবার কাকে সন্দেহ হবে? নিজের কপাল ছাড়া কাকেই বা আমি সন্দেহ করব? আপনার ভাইপোর সাথে আপনার সম্পর্ক কেমন? ভাইপো মানে সুনীল? ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। চিঠিপত্র খুব একটা দেওয়া নেওয়া হয় না। তিনি তো ব্যবসা করেন, তাই তো? হ্যাঁ, শুনেছি কী সব ঠিকেদারি ব্যবসা। আপনাকে একটা নির্মল প্রশ্ন করতে চাই, দয়া করে কিছু মনে করবেন না। এখন যা অবস্থা তাতে আপনার অবর্তমানে আপনার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিক তো সুনীলবাবুই হবেন, নয় কি? তখনই অতুল সিংহ কোনো উত্তর দিলেন না। লাঠির ওপরে মুখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, আইন অনুসারে অবশ্য তাই হবার কথা, কিন্তু তা হবে না। আমি তা হতে দেব না। আমি স্থির করেছি আমার সব কিছু এক ধার্মিক প্রতিষ্ঠানকে দান করে যাব। ভাইপোকে বঞ্চিত করবেন? বক্সির এই প্রশ্নের উত্তরে অতুল সিংহ নিজের দুটো হাত জড়ো করে বললেন, মাপ করবেন পারিজাত বাবু, এই নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। পারিজাত বক্সী আর মহিম রুদ্র দৃষ্টি বিনিময় করলেন। তারপর বক্সী বললেন, একবার নিহার দেবীর সাথে কথা বলতে চাই। অতুল সিংহ এবার বাইরের দিকে মুখ করে ডাকলেন, ভুবন, ও ভুবন। ভুবন বোধহয় খুব কাছেই ছিল। ডাক পেতেই সে শুকনো মুখে বাবুর কাছে এসে দাঁড়াল। পিসিমাকে একবার আসতে বল না রে বাবা। মিনিট 15 পর নিহার এসে দাঁড়াল। বয়সের তুলনায় অনেক শক্ত সমর্থ চেহারা, ফিনফিনে শাড়ি, সরু কালো পাড়, শোকার্ত তবে একেবারে মুষড়ে পড়া নয়। ঘরের মধ্যে ঢুকে একবার মহিম রুদ্রের দিকে আর একবার পারিজাত বক্সীর দিকে চেয়ে তিনি কিছুটা এগিয়ে দাঁড়ালেন। কোণের একটা চেয়ার দেখিয়ে বক্সী বললেন, বসুন নিহার দেবী। নিহার সেখানে বসলেন। বক্সী প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি তো মলির পাশের ঘরেই থাকতেন। পাশের ঘর কেন বলছেন? বলুন একই ঘর, মাঝখানে তো শুধু একটা কাঠের পার্টিশন। বেশ, তা মলি কিভাবে মারা গেল তা আপনি কিচ্ছু টের পাননি? একেবারেই না। সেদিন মলির কাছে ঠিক কে কে এসেছিল আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে বই কি। দাদা আর আমি তো গিয়েছিলাম। ভুবন আর জংবাহাদুরও একবার গিয়েছিল। বাইরের কেউ? না, বাইরে কেউ আসেনি। তা ভুবন কেন গিয়েছিল? দুধ দিতে। মলি ঘুমাচ্ছে দেখে দুধের গ্লাসটা ফিরিয়ে নিতে গিয়েছিল। আর জংবাহাদুর? জংবাহাদুর খোঁজ করতে এসেছিল। ভোরবেলা মলি বেড়াতে যায়, ওর দেরি হচ্ছে দেখে একবার খোঁজ নিতে এসেছিল। আচ্ছা নিহার দেবী, শুনেছিলাম মলির ঘরের দরজা বন্ধ ছিল, তাহলে সবাই ভেতরে ঢুকলো কি করে? আমার ঘরের মধ্যে দিয়ে। আমি খুব ভোরবেলা উঠে ঠাকুর ঘরে যাই, আমার দরজা খোলাই থাকে। আপনি তো শুনেছেন যে মলির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। হ্যাঁ, দাদার কাছে শুনলাম। এদের ওপর কি আপনার কোনো সন্দেহ হয়? মোটেই না, এরা প্রায় বাড়ির লোকের মতোই। ভুবন তো বহু বছর রান্নার কাজ করছে। ড্রাইভার সম্পাদক খুবই বিশ্বাসী লোক। মহিম রুদ্রের দিকে ফিরে পারিজাত বক্সী জিজ্ঞাসা করল, ওই আরেকজনকে আছেন না এই বাড়িতে? নিহার উত্তর দিল, শোভার মা ঠিকেছি, সে দুবেলা বাসন মেজে আর ঘর ঝাড় দিয়ে চলে যায়। এখন আর তাকে পাওয়া যাবে না। পারিজাত বক্সী উঠে দাঁড়াতে মহিম রুদ্র জিজ্ঞাসা করলেন, মশাই,
বলছি, ভুবন আর জং বাহাদুরের সাথে কথা বলবেন না? না না, আজ থাক, আজ অন্য একটা কাজ আছে। বক্সি বেরিয়ে এলেন। পেছন পেছন মহিম রুদ্র। দরজা পার হয়ে গিয়ে বক্সি নিজেকে সামলে নিলেন। আর একটু হলেই হোঁচট খেতেন। ছোট আকারের একটা কুকুর চৌকাঠের পাশে শুয়ে আছে। কুচকুচে কালো লোম, ঠিক যেন একটা কালো তুলোর বস্তা। এত বড় বড় লোম যে তার চোখগুলো ঢাকা পড়ে গেছে। বক্সি কুকুরটার ওপর ঝুঁকে বললেন, বেশ তো কুকুরটা। ওর নাম রবি। ও মলির খুব প্রিয় ছিল, মলির কাছেই থাকতো। মলি ওর দেখাশোনা করতো। মলি চলে যাওয়ার পর থেকেই বেচারা কেমন নিস্তেজ হয়ে গেছে। বক্সি রবির লোমে হাত বোলাতে বোলাতে একবার ভ্রু কুঞ্চিত করলেন। বললেন, মনে হচ্ছে ও খুব শখ পেয়েছে। হ্যাঁ, চলুন ওঠা যাক। পারিজাত বক্সি আর বাড়ি গেলেন না, সোজা ভবানীপুর থানায় গিয়ে নামলেন। মহিম রুদ্রকে বললেন, আচ্ছা মিস্টার রুদ্র, আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, সে তো নয় বুঝলুম, কিন্তু কাজটা কি? কাল অতুল সিংহ আর নিহার দেবীকে কোনো একটা ছুতোয় থানায় নিয়ে আসবেন। ওই ধরুন না, ঘন্টা দুয়েক যদি কথাবার্তার মধ্যে ওদের আটকে রাখতে পারেন তাহলেই হবে। কেন বলুন তো? কারণ আমি একবার ওদের ঘরগুলো সার্চ করতে চাই। সে তো সহজভাবেই হতে পারে। হ্যাঁ তা পারে, কিন্তু এটা আমি ঠিক ওদের জানতে দিতে চাই না। কি পারবেন তো? আরে না পারবার কি আছে, কিন্তু এই বাড়িতে তো আরও অনেক লোক থাকবে। হ্যাঁ, ওই ভুবন আর জং বাহাদুর তো, সেটা আমি আগেই ভেবে রেখেছি। অতুলবাবু আর নিহার দেবী যতদূর সম্ভব মোটরে করেই আসবেন, আর জং বাহাদুরও ওদের সাথেই থাকবে। আর রইল বাকি ভুবন, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। তাই ঠিক হলো। পরের দিন মহিম রুদ্র অতুল সিংহকে ফোন করলেন। হ্যালো অতুল বাবু, হ্যাঁ এই নিহার দেবীকে নিয়ে আজ ওই দুপুরের দিকে একবার থানায় আসতে হবে যে। হ্যাঁ, আবার কি হলো মানে? আরে সেটা তো এলেই বুঝতে পারবেন। আর বলছিলাম, ওই জং বাহাদুরটাকেও সাথে করে নিয়ে আসবেন, কেমন? খবরটা মহিম রুদ্র পারিজাত বক্সিকেও ফোনে জানিয়ে দিলেন। বেলা ঠিক 12:30। পুলিশের পোশাক পরা এক পাকানো গোঁফওয়ালা, চোখে কালো চশমা পরা এক ভদ্রলোক অতুল সিংহের বাড়িতে ঢুকলেন। কে? ভুবনের প্রশ্নের উত্তরে লোকটি বললেন, আমি থানা থেকে আসছি। অতুলবাবু তার শোয়ার ঘরের টেবিলে একটা কাগজ ফেলে গেছেন, ওটাই নিতে এসেছি। ও আচ্ছা, আসুন আসুন। ভুবন লোকটিকে নিয়ে অতুল সিংহের শোয়ার ঘরে ঢুকল। আসুন, এই কোন কাগজটা বলুন তো বাবু। বাবা, ভুবন আর কোনো কথা বলতে পারল না। লোকটা তার নাকে একটা রুমাল চেপে ধরল। ভুবনের সমস্ত শরীর কেমন ঝিমঝিম করে উঠল। দু চোখে অন্ধকার দেখে মেঝের ওপরে সে লুটিয়ে পড়ল। লোকটা দ্রুত পায়ে নিহারের শোয়ার ঘরে ঢুকে খাটের তলা থেকে দুটো সুটকেস টেনে বার করলেন। পকেট থেকে চাবির গোছা বের করে একটার পর একটা লাগিয়ে অবশেষে সুটকেসটা খুলে ফেললেন। খুঁজে খুঁজে কাগজপত্রগুলো পড়তে লাগলেন। তারপর এক সময় নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বিকেলের দিকে অতুল সিংহ আর নিহার থানা থেকে ছাড়া পেলেন। থানা থেকে কেন যে তাদের ডাকা হয়েছিল এটা তারা বুঝতে পারছিলেন না। খুবই সাধারণ কতগুলো প্রশ্ন।
বাড়ি ফিরতেই ভুবন হাউমাউ করে উঠল। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে বাবু, বাবু ঘরে ডাকাতি হয়েছে বাবু। ওহো, হ্যাঁ, কি বলছিস রে? ভুবন সব কথা খুলে বলল। কি হারিয়েছে তা খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। শুধু অতুল সিংহের একটা ঘড়ি পাওয়া গেল না, বাকি সবই ঠিকই আছে। আশ্চর্য ব্যাপার, তুচ্ছ দামের একটা ঘড়ির জন্য এত কাণ্ড। নিহার নিজের আলমারি, সুটকেস সব খুঁজে দেখল, না কিছুই হারায়নি, সবই তো ঠিকঠাক আছে। এর দিন চারেক পর নিহার বলল, দাদা, মলি চলে যাওয়ার পর থেকে না রবিটা কেমন চুপচাপ হয়ে গেছে। ভালো করে খায় না, শুধু থাবার উপর মুখ রেখে চুপচাপ শুয়ে থাকে। অতুল সিংহ উত্তর দিলেন, হ্যাঁ, রবি মলিকে খুবই ভালোবাসত। কুকুরটা বাঁচলে হয়। বলছি, তুমি একবার ডেকে একটু আদর করে দাও না। ডাকবো বলছিস? রবি, রবি, আয় বাবা, আয় 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 আয়, আমার কাছে আয়, বস তো বাবা। রবি চৌকাঠের পাশেই শুয়েছিল। প্রভুর ডাক শুনে প্রথমে মুখ তুলে দেখল, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। আয় বাবা, বস বস বস। অতুল সিংহ সামনের দিকে ঝুঁকে পড়লেন। রবি আরও কিছুটা কাছে এগিয়ে এলো। মুখ তুলে একবার দেখেই লাফিয়ে অতুল সিংহের কোলে উঠে পড়ল। রবির লোমের মধ্যে হাত বোলাতে বোলাতে অতুল সিংহ চমকে উঠলেন। কি রে, এসব কি হয়েছে? লোমগুলোকে হাত দিয়ে সরাতে গিয়েই অতুল সিংহ থেমে গেলেন। বাইরের জানলায় পারিজাত বক্সিকে দেখা গেল। অতুলবাবু, সাবধান! অতুল সিংহ চমকে উঠতেই রবি লাফ দিয়ে তার কোল থেকে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাশের ঘরে নিহারের আর্তনাদ। অতুল সিংহ খোঁড়াতে খোঁড়াতে পাশের ঘরে গিয়ে দেখল মহিম রুদ্র দাঁড়িয়ে, দুজন পুলিশ নিহারের দুপাশে। এই কি কি হলোটা কি? এসব দেখে অতুল সিংহ চেঁচিয়ে উঠলেন, এদিকে আসুন অতুলবাবু, আমি সবটা খুলে আপনাকে বলছি। অতুল সিংহ দেখলেন পারিজাত বক্সির কোলে রবি। এরপর মহিম রুদ্র নিহারকে নিয়ে জিপে উঠলেন। অতুল সিংহ পারিজাত বক্সিকে নিয়ে বসবার ঘরে এলেন। বক্সি রবির লোমগুলো ফাঁক করে দেখালো। খুব সরু একটা ফিতে দিয়ে বাঁধা একটা কাঠের বাক্স। এই বাক্সের মধ্যে হাইড্রোসায়ানিক গ্যাস ভরা। যেই রবিকে কোলে নেবে সেই খানিকটা কৌতূহলের বশবর্তী হয়ে ওই বাক্সের ডালাটা খুলবে, আর সেই গ্যাস বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু। এইভাবেই আপনার মেয়ে মানে মলির মৃত্যু হয়েছে। কিন্তু কিন্তু এ কাজ কে কর? যিনি করেছেন তাকে মহিমবাবু অ্যারেস্ট করে আগেই থানায় নিয়ে গেছেন। মানে আমি তো এর পিণ্ড বিসর্গ কিচ্ছু বুঝতে পারছি না। বেশ, আমি তবে আপনাকে গুছিয়ে বলছি। নিহার দেবী আপনার নাম সম্পর্কের বোন। তার অতীত জীবন খুব একটা কলঙ্কমুক্ত নয়। তার সঙ্গে আপনার ভাইপো মানে সুনীলবাবুর খুব ঘনিষ্ঠ যোগাযোগ। সেলাইয়ের ক্লাসের নাম করে নিহার দেবী যে বাইরে যেতেন তা শুধুমাত্রই সুনীলবাবুর সাথে দেখা করবার জন্য। আমি সেদিন ডাকাত সেজে আপনার বাড়িতে হামলা করেছিলাম। নিহার দেবীর সুটকেস থেকে দুটো চিঠি উদ্ধার করেছি। পাছে নিহার দেবী আবার সন্দেহ করেন বলে সেই চিঠি দুটো আমি সঙ্গে করে নিয়ে যাইনি। এই হাইড্রোসায়ানিক গ্যাসটা সুনীলবাবুই ওনাকে দিয়েছেন, আর প্রয়োগ পদ্ধতিও তারই মস্তিষ্ক প্রসূত। অতুল সিংহ প্রশ্ন করলেন, কিন্তু কিন্তু এর আগেও তো পুলিশ সমস্ত কিছু সার্চ করে গেছিল, তখন তারা
ওই চিঠি দুটো সন্ধান পেল না? তখন নিহার দেবী ওই চিঠি দুটো সরিয়ে ফেলেছিলেন। পুলিশের হাঙ্গামা মিটে যেতেই আবার চিঠিগুলো বাক্সে ফিরে গেছে। এই চিঠি দুটোই তার পরম অস্ত্র। এই দুটো চিঠির ভয়ই সুনীলবাবু তার প্রতিশ্রুত টাকা নিহার দেবীকে দেবেন। এরপর যখন সুনীলবাবুর কাছে খবর গেল যে আপনি আপনার সম্পত্তি একটি ধার্মিক প্রতিষ্ঠানে দান করে দেবেন, তখন তো আপনাকেই সরানোটা প্রয়োজন হয়ে পড়ল। দানপত্র করার আগে আপনার মৃত্যু যদি হয়, তাহলে উত্তরাধিকার আইন মাফিক সম্পত্তিটা সুনীলবাবুর পাওয়ার পথে কোনো বাধা আর থাকবে না। সেই জন্যই রবিকে আপনার কোলে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। স্কাউন্ডেল! তার কি ব্যবস্থা করছেন আপনারা? তার ব্যবস্থা করা হয়েও গেছে। আজ সকালে বিহার পুলিশ সুনীলবাবুকে গ্রেপ্তার করেছে। এতক্ষণে বোধহয় তারা বাংলার দিকে রওনা হয়েও গেছেন। অতুলবাবু পারিজাত বক্সির হাত দুটো আবারও জড়িয়ে ধরল। এক গভীর ষড়যন্ত্র থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন মশাই। আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আরে ঠিক আছে ঠিক আছে, আজও ঠিক একবার থানায় যেতে হবে। মহিমবাবু আমার জন্য অপেক্ষা করছেন আমার পরের কেসের ব্যাপারে। নমস্কার। শুনছিলেন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত কুয়াশায় ঢাকা মুখ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।